বাংলাদেশের জন্ম থেকে এখন পর্যন্ত যত বড় আন্দোলন তার সবগুলোই শুরু হয়েছিল কিন্তু ছাত্রদের হাত ধরে। পরবর্তীতে যেগুলো সফল হয়েছে তা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে। সুতরাং ছাত্ররাই বাংলাদেশের রাজনীতির প্রাণ, তেমনটা বলাই যায়। কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নানা ধরনের মতভেদ রয়েছে এবং নানা ধরনের আসলে বিভেদও রয়েছে। ছাত্ররাও বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত কিংবা রাজনৈতিক মতাদর্শে আসলে বিভক্ত। কিন্তু ছাত্র রাজনীতি আসলে কেমন হওয়া উচিত কিংবা কেমন পথে চলছে বাংলাদেশের ছাত্র রাজনীতি, সেই বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপুল অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান, আর আমাদের সঙ্গে দুজন অতিথি দুটি রাজনৈতিক দলের, ছাত্র রাজনৈতিক দলের প্রধান। আমি যদি পরিচয় করে দিতে চাই, প্রথমেই নবীন, তাকেই পরিচয় করে দিতে চাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে। নতুন দল আপনাদের, আমরা কথা বলবো। এবং বাংলাদেশ ছাত্র দল, যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে বাংলাদেশে, ছাত্র রাজনীতি, সেই ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, স্বাগত জানাচ্ছি আপনাকেও। এবং আমাদের সঙ্গে আছেন এক ঝাঁক তরুণ, তারা আসলে রাজনীতি করতে চান কিনা, পছন্দ করেন কিনা, আমরা সেটা জানতে চাই তাদের কাছ থেকে। তারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের এই আলোচনায়। প্রথমেই আমি আবু বাকের মজুমদারকে প্রথমে একটু, তার কাছ, আপনার অনুমতি নিয়েই বলছি যে সে নবীন, তার কাছ থেকে আমি জানতে চাই যে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর, মানে প্রত্যক্ষভাবে, এর আগে হয়তো বা বিভিন্ন আন্দোলন করেছেন দাবি দাওয়া নিয়ে, কিন্তু একটা প্ল্যাটফর্ম নিজেদের মতো করার পরে কেমন যাচ্ছে আপনাদের এই 1 মাস সময়ে, যদি বলি মাসখানেকের মতো, কেমন যাচ্ছে? শুরুতেই আমি আসলে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার প্রায় 5 বছর শেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো তখন থেকে আমি ছাত্র রাজনীতি যুক্ত। তো এর আগে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তির আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য সচিব ছিলাম। তো জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে নতুন রাজনৈতিক বাস্তবতা এবং নতুন রাজনৈতিক চাহিদা আমরা শিক্ষার্থীদের মধ্যে দেখি, তার প্রেক্ষিতে আমরা নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা গঠন করি এবং আমাদের আত্মপ্রকাশ হয় ফেব্রুয়ারি 26 তারিখ। তো তার পরবর্তীতে আমরা মূলত এই যে ছাত্র সংগঠন আমরা দেখছি যে সারা দেশেই প্রচুর আমরা সাড়া পাচ্ছি, শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন। তো আমাদের যে পূর্ব পরিকল্পনা সেই অনুযায়ী আসলে আমরা আমাদের কাজ আগাচ্ছি। বিশেষ করে আমরা আমাদের কেন্দ্রীয় সংসদকে বিভাগীয় সাংগঠনিক বিভাগ আকারে আমরা বিভক্ত করছি এবং পাশাপাশি সেই কেন্দ্রীয় সংসদের সেই টিমগুলো হচ্ছে সাংগঠনিক বিভাগগুলোতে গিয়ে কাজ করে আমাদের সংগঠনের জেলা কমিটি থেকে শুরু করে উপজেলা কমিটি এগুলো গুছিয়ে আনবেন। পাশাপাশি এখানে আমাদের ছাত্র রাজনীতির যেই আমরা মনে করছি যে মূল যেই জায়গা ক্যাম্পাসগুলো, সেই ক্যাম্পাসগুলো নিয়ে আমাদের এক ধরনের পরিকল্পনা আছে। বিশেষ করে আমরা দেখছি 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে এক ধরনের নতুন মাত্রার রাজনৈতিক চাহিদা তৈরি হয়েছে। বিগত সময়গুলোতে বাংলাদেশের ইতিহাসে যে ধরনের ছাত্র রাজনীতির প্র্যাকটিস ছিল, সেই প্র্যাকটিস থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসতে যাচ্ছে। তো এখানে তারা মূলত আমরা মনে করছি যে একটা জ্ঞানভিত্তিক ক্যাম্পাস তারা চায়, যেখানে হচ্ছে যে আপনার পাওয়ার পলিটিক্স, মাসেল পাওয়ার পলিটিক্সের চেয়ে মিছিল মিটিং এর পলিটিক্সের চেয়ে মানে তাদের চাহিদাগুলোর কথা বলবে, আসলে চাহিদার কথা বলবে। পাশাপাশি এমন একটি বিশ্ববিদ্যালয় পরিবেশ হবে যেখানে আসলে গবেষণা ভিত্তিক একটা বিশ্ববিদ্যালয়ের দিকে হচ্ছে যে আমরা বিস্তারিত আলোচনা নিশ্চয়ই পরে করব। এক কথায়, যদি একটা কথায়, যে আপনাদের এই দলটা করার গোলটা কি, লক্ষ্যটা কি, কি করতে চান আপনারা, কেন রাজনৈতিক দল করলেন, ছাত্র রাজনৈতিক দল? এক কথায় আমরা এখানে যদি আমি বলি, সেখানে আমরা মধ্যমপন্থী ছাত্র রাজনীতির আমরা প্রস্তাব করছি। আমরা এর মধ্যে এখানকার সোসাইটির যে বাইনারি একটা পলিটিক্স ছিল দীর্ঘদিনে, এটাকে আমরা যেমন ডিবাঙ্ক করতে চাই, একই সাথে এখানকার শিক্ষার্থীদের যে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের যে কাজ, সেগুলো আমরা করতে চাই। পাশাপাশি আমরা এক কথায় যদি বলি পুরোটা জিনিসটা মিলে, সেটা হচ্ছে আমরা এইখানকার যে শিক্ষা ব্যবস্থা, আমরা মনে করছি যে 24 পরবর্তী সময়ে একটা গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং একই সাথে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের রূপান্তর হওয়া উচিত। এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের জন্য এই লক্ষ্যকে সামনে রেখে তারা, তার মানে শিক্ষাটা আপনাদের কাছে প্রাধান্য, কিংবা শিক্ষার্থীরা আপনাদের কাছে প্রাধান্য। আমি নাসির উদ্দিন নাসিরের কাছে জানতে চাই, প্রথমেই নতুন দলটাকে কিভাবে আপনি বর্ণনা করবেন এবং দীর্ঘদিন পর আপনারা আসলে প্রকাশ্যে সুস্থ ধারা রাজনীতি করতে চাচ্ছেন কিংবা করতে চলে পারছেন, সেটাকে আমি ভুল বললাম কিনা? না, ধন্যবাদ আপনাকে। যেটি বললেন সেটি হচ্ছে, যখনই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথাবার্তা হচ্ছিল, তখন ব্যক্তিগতভাবে আমি এখানে জনাব বাকেরকে আমি অভিনন্দন জানিয়েছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হয়েছেন, আমরা দুইজনের সাথে আন্দোলনের সময় আমরা দীর্ঘ সময় কাজ করেছি, আমাদের প্রায় প্রতিদিনই প্রায় কথাবার্তা হতো। তো আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এখানে একটি টুইস্ট রয়েছে, সেটি হচ্ছে আপনি 5 তারিখের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য, বিশেষ করে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য এক ধরনের অপচেষ্টা ছিল
কিছু কিছু পক্ষ থেকে। কিন্তু এখন যারা গণতান্ত্রিক ছাত্র সংসদ করেছে, আমরা যারা শীর্ষস্থানীয় নেতৃত্বে আমরা দেখছি, তারা কিন্তু এইরকম এক ধরনের অপতৎপরতায় তারা পা দিতে চায়নি। কিছু বিভ্রান্ত করার এক ধরনের অপচেষ্টা ছিল, সেজন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম যে এরকম প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। এবং যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছে তারাই এখনকার নতুন ছাত্র সংসদ যে সংগঠন হয়েছে, তারা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয়ভাবে তারা দায়িত্ব পেয়েছেন। এটি খুবই একটি ইতিবাচক দিক। আবু বাকের যে লক্ষ্যের কথা বললেন তাদের দলের, আপনাদের দলের, ছাত্র দলের আসলে লক্ষ্যে কোনো পরিবর্তন আছে কিনা, কিংবা আপনাদের লক্ষ্যে এখন মানে এই পরবর্তী পরিস্থিতিতে? দেখুন, এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা যদি গণ অভ্যুত্থানের পূর্বে গত 15.5 বছর ধরে আন্দোলনের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে ছাত্রদলকে আসলে কিসের মধ্যে দিয়ে আসলে যেতে হয়েছে। আমরা যদি একদম ছোট করে মোটা দাগে বলি, সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 3,500 আমাদের নেতাকর্মীরা যাদের খুন হতে হয়েছে, গুম হতে হয়েছে। কীরকম মাত্রা ছিল? ধরেন আমাদের 118টি সাংগঠনিক ইউনিট রয়েছে, এখন বৃদ্ধি পেয়েছে। সে 118টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকদেরকেও আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। শুধুমাত্র আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সেটি হচ্ছে মাঝে আপনি দেখেছেন যে কেরোসিন এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল আওয়ামী লীগ সময়। সেটির প্রতিবাদ করতে গিয়ে আমাদের ভোলা জেলা ছাত্রদলের সভাপতিকে প্রকাশ্যে পুলিশ গুলি করে হত্যা করেছে। তারপরে হচ্ছে 2014, 2018 এবং 2024 সালে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছিল, প্রত্যেকটি আন্দোলন জনগণের পক্ষে। সে আন্দোলনে শরিক হতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীকে গুম খুনের শিকার হয়েছে এবং অনেকের লাশ এখনো পর্যন্ত আমরা পাইনি। সুতরাং যে পরিস্থিতির কথা আপনি বলছেন, এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যে একটি জ্ঞানভিত্তিক রাজনীতির কথা চিন্তা করবে, সে সময় আসলে এরকম সুযোগ আমাদের ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমার আগে যারা দায়িত্বে ছিলেন, একজন সভাপতি ছিলেন যাকে 21 মাস টানা জেলে থাকতে হয়েছে। তো এরকম একটি ছাত্র সংগঠনের পক্ষে শিক্ষার্থীদের অধিকারের জন্য তো আমরা কাজ করছি, কিন্তু এখনকার যে স্বাভাবিক সেরকম পরিস্থিতি কখনো ছিল না। কিন্তু আমার একটা প্রশ্ন, আমি গত 15 বছরের উদাহরণ দিলে, কিন্তু ছাত্র দলকে নিয়ে তার আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন নানা ধরনের অভিযোগও কিন্তু আছে। ছাত্রলীগের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, 15 বছর এত সময় আপনারা লম্বা ছিলেন না, কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে তো সেই অভিযোগগুলো ছিল যে দলকে ক্ষমতায় আনার জন্য, রাখার জন্য, থাকার জন্য যে চেষ্টা, সেটা ছাত্র দলের বিরুদ্ধে সেই অভিযোগগুলো ছিল কিনা, কিংবা হলগুলোতে ক্ষমতা দখল করে রাখা, কিংবা সিট নিয়ে যে বাণিজ্য, সেগুলো অনেক কিছু অভিযোগ আমি বলছি আছে, ছিল ছাত্র দলের বিরুদ্ধে। আমি বলছি না যে ছিল না, কিন্তু আপনি যদি দোষগুলোর মার্জিনিটি করেন, অর্থাৎ ঠিক আছে সেরকম না। আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলে আমরা দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে রয়েছে, সেখানে আবু বক্করকে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, আমরা বুয়েটে আবরারকে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বিশ্বজিৎকে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, সেই রকম তো আপনি দেখাতে পারবেন না। কিন্তু আমরা মনে করছি যে এর আগে আপনি গত 15.5 বছরের তুলনায় তার আগের যে দোষগুলো, সেইটুকু সামান্য দোষ দিয়ে যদি আপনি ছাত্রলীগের পুরো যে দখলদারিত্ব, পিটিয়ে মানুষ মেরে ফেলা, ধর্ষণকে আপনি জাস্টিফাই করছেন না আমি জানি, কিন্তু আমরা মনে করছি যে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আসলে মাইলফলক তৈরি করে দিয়েছে যে ছাত্র রাজনীতিকে অবশ্যই আপনি ইতিবাচক পরিবর্তন করতে হবে। একটু আপনারা বলবেন যে কেন রাজনীতি করতে চান, কিংবা রাজনীতি করে কি পরিবর্তন আনতে চান আপনারা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিফুজ্জামান শুভ, আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আমি প্রথমেই বলতে চাই যে নাসির ভাই একটু আগে বললেন যে দলের মধ্যে ভালো খারাপ দুটাই আছে বা অভিযোগ থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যারা এরকম অভিযুক্ত হচ্ছে খারাপ কাজের সাথে, তারা ওনারা একটা সিদ্ধান্ত নিচ্ছেন দল থেকে বহিষ্কার। কিন্তু আসলে এটাকে এরকমভাবে পরিবর্তন করা যায় কি না যে ওনারা শুধু দল থেকে বহিষ্কারই না, ওনারা যে অপকর্মটা করছে ছাত্র দলের সাথে থেকে, তো তার বিরুদ্ধে আইনিভাবে মোকাবেলা করা, যেমন সে তো ছাত্র দলের নাম খারাপ করছে, তো মানহানিমূলক একটা মামলার মাধ্যমে করা যায় কিনা, এবং সেই সাথে এবং আরেকটা প্রশ্ন ছিল আমার, যে উনি বলেন জ্ঞান ভিত্তিক ছাত্র রাজনীতির কথা। তো সেই ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা পর্যায় থেকে বেশিরভাগ এই অভিযোগগুলো আসছে বা ইউনিয়ন পর্যায় থেকে। তো সেই ক্ষেত্রে ওই জায়গায় আমি একটা বই পড়েছিলাম জিয়াউর রহমানের আমার রাজনৈতিক রূপরেখা। তো ওই জায়গায় 157 নম্বর পৃষ্ঠায় একটি প্রশিক্ষণ কর্মশালার একটা পেজ দেখেছি। তো ওই জায়গায় এরকম করা যায় কিনা যে দলের জন্য তার ত্যাগ থাকতেই পারে, সেই সাথে এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমেই ওই তার জ্ঞানটাও মূল্যায়ন করে এবং তারপরে তাকে একটা পদায়নে আনা যায় কিনা। আরেকটা বাকের ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল আমার, যে আসলে এই যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে তো আজকে আমরা বাকের ভাইকে চিনি, তো এবং উনি একটি ছাত্র সংসদের
উনি নেতা আহ্বায়ক। তো আসলে এই আন্দোলনটা তো শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা আন্দোলনের মাধ্যমে। তো উনি আসলে কোনো সময় সরকারি চাকরি জয়েন করবে কিনা বা পরীক্ষা দিবেন কিনা, নাকি সেটা উনি কি পরীক্ষার যদি করার ইচ্ছা থাকে তো সেটা কি পরীক্ষার মাধ্যমে, ভাইবার মাধ্যমে, নাকি সুপারিশের মাধ্যমে? সুপারিশের মাধ্যমে সুযোগ কম আসলে। আমি তারপরেও নিশ্চয়ই আমরা উত্তরগুলো শুনবো। আর কেউ সংক্ষেপে, আমরা একদমই স্পেসিফিক সংক্ষেপে প্রশ্ন জানতে চাই। জি, আমি মারিজ মুস্তাক, আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিডিয়া স্টাডিজ জার্নালিজমের স্টুডেন্ট। তো আমার কাছে প্রশ্ন যে 5 আগস্টকে আমাদেরকে আর কখনো দেখা লাগবে কিনা, যে সহিংসতার রাজনীতি ধন্যবাদ এই দেশে। আচ্ছা, একদমই স্পেসিফিক প্রশ্ন। জি জি, আমি আলভি আহমেদ ভুঁইয়া, নর্থ সাউথ থেকে। আমার প্রশ্ন হচ্ছে 1952 সাল থেকে জুলাইয়ের এই 24-এর যে আন্দোলন, সবগুলো কিন্তু আপনি অনুষ্ঠানের শুরুতেই বলেছেন ছাত্রদের দ্বারা শুরু হয়েছে। এই সময় এসে আমাদের এখন আবার কেন শুনতে হচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা? এখন আমরা শুনবো ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কী, এটা নিয়ে আমাদের আরও আলোচনা করা দরকার। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে ঢাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই রমজান মাসে এই ধরনের যে প্রতিযোগিতা, এগুলো হচ্ছে ইতিবাচক ছাত্র রাজনীতি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ক্যাম্পাসে ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা যে প্রচলন করেছে, বাকি যে সংগঠনগুলো আছে বা আসতেছে তারা যাতে এই ধারাটা বজায় রাখুক। ধন্যবাদ। ধন্যবাদ। আর কেউ লাস্ট? আসসালামু আলাইকুম, আমরা আমি মেহেদি হাসান শুভ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আমার প্রশ্নটা দুজন অতিথির কাছেই। এত বড় একটি আন্দোলন হলো, এই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আমরা সবাই দেখেছি। তো আমার প্রশ্নটি হলো, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনীতির ক্ষেত্রে তেমন কোনো বাধা দেওয়া হয় না, ঠিক অপরদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতি করতে দেওয়া হয় না, ক্যাম্পাসে মোটামুটি নিষিদ্ধ বলা যায়। তো এই ক্ষেত্রে যেখানে রাজনীতি করতেই দেওয়া হচ্ছে না, রাজনীতির ভবিষ্যৎ, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি হবে তাহলে? আচ্ছা, ধন্যবাদ। এই ব্যাপারে ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে, এই প্রশ্নগুলোর উত্তর একটু দিয়ে নিতে চাই। শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি, যে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে বিভেদ, দুজনের কাছে এই প্রশ্ন, যে আসলে এটা আপনারা কিভাবে দেখেন? যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা বড় ভূমিকা রেখেছে 5ই আগস্ট কিংবা জুলাই আন্দোলনে, তাদের ওখানে কি ছাত্র রাজনীতি চালু হওয়া উচিত? যদিও এখনো বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বুয়েটের কথা বলতে পারি, টেক্সটাইল ইউনিভার্সিটির কথা বলতে পারি, বেশ কিছু জায়গায় স্পেসিফিক আকারে নিষিদ্ধ। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং যেসব জায়গায় বন্ধ সেসব বিষয়ে। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি বলি, যেমন ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই যখন বিশ্ববিদ্যালয় গঠন হয়, তারপর থেকে কিনা ছাত্র রাজনীতি ছাত্ররা করতো। তো একটা দীর্ঘ হিস্ট্রি আছে, 100 বছরের একটা পলিটিক্স এখানে ছাত্রদের দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এখানকার আন্দোলন সংগ্রামে কোনো না কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রন্টলাইনে চলে আসে হিস্ট্রিক্যালি। আবার একই সাথে এখানে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তারাও একটা পলিটিক্যাল কালচারের মধ্যে দিয়ে গ্রো করতেছে। কারো সেই কালচার হচ্ছে 10 বছরের, কারো 20 বছরের, কারো এক্স্যাক্টলি। কিন্তু জুলাই অভ্যুত্থানে আপনার বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে ধরনের ভূমিকা রেখেছে, আপনার এখানে 18 তারিখে তারা মাঠে নেমে এসে পুরো সিনারিও চেঞ্জ করে দিয়েছিল হচ্ছে যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। যখন আমাদেরকে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় মেরে বের করে দিয়েছিল, তখন আসলে আমরা বলতে গেলে আশাহত হয়েছিলাম। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম, বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন, বাংলাদেশের শিক্ষার্থীরা নেমে পড়ুন। মানে আমরা খুবই সত্যিকার অর্থে ওই দিন খুবই হতাশ একটা সিনারিও আমাদের মধ্যে ছিল, এবং আমরা সবাইকে আহ্বান করতেছিলাম যে আপনারা নেমে আসুন। এবং সেই ডাকে সবার আগে যদি নেমে আসে সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং তারা এসে তাদের বুক পেতে দিয়েছিল এবং জীবন দিয়েছিল। তো এইখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আউটস্ট্যান্ডিংলি মানে এমন একটা সিনারিও তৈরি করছে যে জুলাই মাসে, যে সেখানে যেমন একই সাথে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, পাশাপাশি জুলাই অভ্যুত্থানের একদমই মোমেন্টাম চেঞ্জ করে দেওয়ার জায়গাতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো সব কিছু মিলিয়ে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা রাজনীতি করতে চায়, আমি মনে করি যে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত। পাশাপাশি আবার এমনও হতে পারে যে ধরেন এমন কোনো সিনারিও হতে পারে যে সেখানে আসলে টোটাল সিস্টেমটাই চাচ্ছে না পলিটিক্স হোক। তো সেখানে আমি আসলে জোর করে রাজনীতি চাপিয়ে দেওয়ার আসলে আমি মনে করছি না সুযোগ আছে। তো এটা ডিপেন্ডস অন সেখানকার শিক্ষার্থীরা তারা কিভাবে চিন্তা করতেছে, আবার একই সাথে সেখানকার যে সিস্টেম, সেই সিস্টেমও ম্যাটার করে। আমার মনে হয় যে মানে যদি রাজনীতির ধারাটা সুস্থভাবে চলতে থাকে, ভবিষ্যতে এই সিস্টেমটা চেঞ্জও হতে পারে। নাসিব, আপনার কি মনে হয় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও তখন হয়তো উন্মুক্ত হতে পারে যদি সুস্থ রাজনীতি কয়েক বছর চলে ছাত্রদের ক্ষেত্রে? প্রথমত হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। সেটি হচ্ছে 17 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল,
বা শিক্ষার্থীদেরকে জোর করে হল থেকে প্রায় বিতাড়িত করা হয়েছিল, তখন আমার একদম স্পষ্ট মনে রয়েছে, এখানে বাকির আছে, আমরা একটা গ্রুপ কলে কথা বলেছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আমাদের এক ধরনের নির্ভর করতেই হবে, কারণ এর বাইরে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আবাসিক শিক্ষার্থী সেভাবে নাই, তখন আমরা সন্ধ্যার দিকে অর্থাৎ আমরা মিটিং করেছিলাম সবাই মিলে, তখন রাত যত বাড়তেছিল তখন আমাদের এক ধরনের আস্থা তৈরি হচ্ছিল যে বোধহয় ওরা সবাই নেমে যাবে। অনলাইনে একটা হ্যাঁ, মানে আমাদের একটু আস্থার সংকট ছিল এরকম, কারণ পারিপার্শ্বিক কারণে আমরা মনে হচ্ছিল যে ঠিক হবে, বিশ্বাস হবে না, করা হবে, যাচ্ছিল হবে না, না। ঠিক। কিন্তু সকাল থেকে মানে পুরো পরিস্থিতি খুবই অন্যরকম হয়েছিল। আমার মনে আছে 18 তারিখ আমি নিজেই রামপুরা ছিলাম, এবং এত স্বতঃস্ফূর্ত, এখানে কোনো লিডারশিপ ক্রিয়েট হয় নাই যে ওর নেতৃত্বে আসতেছে, আমার নেতৃত্বে আসতেছে, বাকারের নেতৃত্বে, এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল। এবং আমি এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রোগ্রামে বলেছিলাম যে বাংলাদেশ যতদিন থাকবে, অন্তত কেউ স্বীকার করুক না করুক, আমি হয়তো বলে যেতে পারি, এই যে 18 তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কন্ট্রিবিউশন, এটি বাংলাদেশে শত বছর ধরে মনে রাখতে হবে। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি 18 তারিখ থেকে আন্দোলনের নেতৃত্ব না দিত, একক কোনোভাবে না, সামগ্রিকভাবে, তাহলে অন্তত গণ অভ্যুত্থান হয়তো সফল নাও হতে পারত। কারণ একটা গণ অভ্যুত্থানের মধ্যে যদি একটা স্পিড বাধাগ্রস্ত হতো, তাহলে কিন্তু আপনি এটা কন্টিনিউ করতে পারতেন না। একদমই তাই। আচ্ছা, এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, আমরা সবসময় বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। শিক্ষার্থীরা যদি কেউ চায় যে সে রাজনীতি করবে, তা অবশ্যই করতে দেওয়া উচিত। কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি রাজনীতি করবে না, অবশ্যই তার এই স্বাধীনতা রয়েছে। কোনোভাবে প্রতিষ্ঠান তার উপর দিয়ে রাজনীতি থাকার বাধ্যবাধকতা তৈরি করে দিতে পারে না, অথবা রাজনীতি থাকবে না এরকম প্রতিবন্ধকতা তৈরি করে দিতে পারে না। আমরা এটি সবসময় বিশ্বাস করি, এবং এই গণতান্ত্রিক মূল্যবোধ, এই গণতান্ত্রিক আচরণে সকলে মনোযোগী হওয়া উচিত বলে আমরা মনে করি। আপনাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সম্পর্কটা আসলে কি? আচ্ছা, ইতিমধ্যে আমি এই অনেক clear প্রশ্নটা করেছেন। জি এই না, প্রশ্নটা এখন তো অনেকবারই নতুন দল। এখন তো নতুন দল, নাগরিক কমিটি না, নাগরিক ন্যাশনাল পার্টি, সিটিজেন নাগরিক পার্টি। পার্টি, ওই তো নাগরিক পার্টি। না, আমি ইতিমধ্যে বেশ কয়েকবার হচ্ছে যে এই বলেছেন। প্রশ্নটির উত্তর দিয়েছি। তো এখানে যারা আমরা গণঅভ্যুত্থানের শক্তি যারা ছিলাম আমরা, তো তাদের মধ্যে যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না, তারা গণঅভ্যুত্থানের শক্তি থেকে আমাদের দুইটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়েছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর আরেকটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তো এইখানে আমি তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহ্বায়ক। তো এখানে যারা শিক্ষার্থীদের মধ্যে যারা এই আন্দোলন করেছে বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেখানে আমরা দেখছি শিক্ষার্থীদের মধ্যে মোরালেস 5% হচ্ছে জাতীয় রাজনীতি করার মতো অবস্থানে আছে, যারা শিক্ষার্থী ছিল তাদের মধ্যে, যারা একটু সিনিয়র, যারা জাতীয় রাজনীতি শিফট করার মতো সিচুয়েশনে আছেন। বাট মোরালেস বাকি 95% কিন্তু এখনও শিক্ষার্থী। এবং এই শিক্ষার্থীদের মধ্যে আমরা এক ধরনের রাজনৈতিক চাহিদা আমরা দেখেছি। তারা একটা কমিউনিটি আকারে ওয়ার্ক করতেছে সারা দেশে, নেশন ওয়াইড, এবং যে কোনো বিষয়ে তারা কিন্তু তাদের মতামত রাখছে। তো এদের যে রাজনৈতিক চাহিদা তৈরি হয়েছে, এই রাজনৈতিক চাহিদার উপর ভিত্তি করে আমরা মনে করছিলাম যে এখানে একটা নতুন ছাত্র রাজনীতি নির্মাণের সুযোগ আছে, এবং এখানে সেই নির্মাণ করতে হলে আমার একটা ছাত্র সংগঠন লাগবে, এবং সেই ছাত্র সংগঠন নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করবে। তো সেই প্রেক্ষিতে এই জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ, আর পাশাপাশি যে আপনি জাতীয় নাগরিক পার্টির কথা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করছি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক ভ্যাকিউম যেমন তৈরি হয়েছে, এবং একই সাথে এক ধরনের এই যে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিও বাংলাদেশের জনগণের এক ধরনের আস্থা এবং আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং তাদের মধ্যে দিয়ে একটা রাজনীতি কিন্তু বাংলাদেশে চাচ্ছেন। তো সেই প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টিও এই রাজনৈতিক যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা একটি জাতীয় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা গঠন করেছেন। তো দুইটি রাজনৈতিক সংগঠন, একটি হচ্ছে জাতীয় রাজনৈতিক সংগঠন, একটা হচ্ছে ছাত্র সংগঠন। দুইটি রাজনৈতিক সংগঠনই যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করেছে, পাশাপাশি তাদের আদর্শিক পজিশনের কথা যদি বলি, সেটাও মোরালেস সেম। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করছে যে এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির সাথে আমাদের এক ধরনের আদর্শিক সম্পর্ক আছে। কিন্তু বিএনপির সাথে ছাত্র দলের যে অঙ্গ সংগঠন, আপনাদের সাথে কি সেই অঙ্গ সংগঠন? আমরা শুরু থেকে বলছি আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করব না, এবং আমরা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করার প্রশ্নেই আসে না। এখানে জাতীয় নাগরিক পার্টি যেহেতু জুলাই অভ্যুত্থানের শক্তি, তাদের প্রতি তারা যতদিন পর্যন্ত জুলাইয়ের যেই আদর্শিক পজিশন সেটা ধরে রাখবে, আমরা ততদিন তাদেরকে আদর্শিক সমর্থন দিব। এবং শুধু জাতীয় নাগরিক পার্টি না, যারা জুলাইয়ের আদর্শের সাথে
মিল রেখে কাজ করে যাবে বাংলাদেশ, আমরা তাদেরকে সেই আদর্শিক সাপোর্ট দিই। তার মানে অঙ্গ সংগঠন নয়, কিন্তু আদর্শিকভাবে হয়তোবা মিল আছে, যতদিন তারা সেই পথে থাকবে। আমরা দুজনের সঙ্গে আরও কথা বলবো, আমাদের দুই ছাত্র নেতা আমাদের সঙ্গে আছেন, ছাত্ররাও আছেন, আমরা ফিরবো আপনাদের উত্তর নেওয়ার জন্য, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। আমরা ফিরে আসবো একটু পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। আমরা কথা বলছি ছাত্র রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন ছাত্র নেতা, আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, এবং আমাদের সঙ্গে আছেন আবু বাকের মজুমদার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক। কমিটি হয়েছে মাত্র কদিন আগে, নতুন ছাত্র সংগঠন সেটি। আর আমাদের সঙ্গে আছেন একঝাঁক তরুণ যারা আসলে এখন রাজনীতিতে আগ্রহী কিংবা রাজনীতি নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন। আমরা একটু তাদেরকে দিয়েই শুরু করতে চাই এই পর্ব। আপনাদের বেশ কজনের মন্তব্য আছে কিংবা বক্তব্য আছে ছাত্র রাজনীতি নিয়ে। আমরা কেমন রাজনীতি চান আপনি এই দুই দলের কাছে, কোন জায়গাটায় দেখতে চান আপনাদের জন্য পরিবর্তন, কি কি জিনিস আমরা একটু স্পেসিফিক জানতে চাই। আমি মেহেদী হাসান শিমুল, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমার প্রশ্ন হচ্ছে আবু বাকের মজুমদার ভাইয়ের কাছে। ওনারা বলছেন যে ওনাদের এনসিপির সাথে আদর্শিক মিল রয়েছে। তা আমরা যতটুকু জানি যে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি অংশীজন হচ্ছে যে এপ্রিল মাসে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন। তো যদি ওনাদের আদর্শিক মিল থাকে তাহলে ওনারা তো বলছেন ওনারা লেজুর ব্যক্তিমূলক সংগঠন না, তাহলে ওনারা কি ওই নতুন প্ল্যাটফর্মে কি সমর্থন দিবে কিনা মৌনভাবে? খুবই স্পেসিফিক প্রশ্ন। আর কেউ? আচ্ছা, আমার প্রশ্ন আছে। আমি মোহাম্মদ শিবলি নোমান ইসলাম নিলয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে। সেটা হলো যে বাকের ভাই উনি তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক। সো সেই ক্ষেত্রে আপনারা সবসময় বলে এসেছেন যে নতুন ধারার রাজনীতি বা নতুন ধারার ছাত্র রাজনীতি, কিন্তু আমি যতটুকু বা আমরা এখানে অনেকেই আছি, আমরা দেখতে পাই যে অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা ছাড়া বা দুর্নাম ছাড়া নতুন কোনো আপনাদের মাধ্যমে রাজনৈতিক ধারা উঠে আসে না। এবং পাশাপাশি আপনাদের পুরনো ইতিহাস ঘাঁটতে গেলেও দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের দলের নেতাকর্মীরাও বিভিন্ন চাঁদাবাজি বা অন্যায়ভাবে চাকরি প্রদানের ক্ষেত্রেও জড়িত আছে, এরকম উঠে আসে। তো সেই ক্ষেত্রে নতুন ধারার রাজনীতি বলতে কি আপনারা এটাই বুঝিয়েছেন, না আসলে শুধু রাজনৈতিক বক্তব্যগুলো দিয়ে জনপ্রিয়তা কামাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আমি একটু দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে রাজনৈতিক প্রস্তাবনা, আমার মনে হয় যে আমি অনেক জায়গায় বলেছি, হ্যাঁ, সেখানে আপনি একটু দেখলে ভালো হতো। পাশাপাশি আমাদের যেহেতু সময় কম, আমরা আসলে এই যে বক্তব্যের যে বিস্তার বা আমাদের যে কাজের যে বিষয়টি, আমি এখন 1 মাস আমাদের পূর্ণ হয়নি, তো আশা করি যে খুব শীঘ্রই আপনারা আমাদের কাজের এই বিষয়টি দেখবেন। আবার একই সাথে রমজান মাস চলছে, তো রমজান মাসে আসলে সব কিছু করা সম্ভব হয় না। আমরা এখানে যে ধরনের রাজনৈতিক প্রস্তাবনা দিচ্ছি, আমরা মধ্যমপন্থী ছাত্র রাজনৈতিক প্রস্তাবনা দিচ্ছি। আমরা মনে করছি যে বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক সোসাইটির দিকে রূপান্তর হওয়া উচিত, এবং সেটা করতে পারবে শুধুমাত্র তখনই যখন শিক্ষা ব্যবস্থাটাকে একটা গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে রূপান্তর করা যাবে। পাশাপাশি এখানে যে বৃহত্তর যে ইউথ যে পরিষদ তৈরি হয়েছে, সেখানে আমরা মনে করছি যে কারিগরি শিক্ষার বিস্তারের মাধ্যমে এটাকে একটা ব্যালেন্স পজিশনে আনা যাবে। তো আমাদের এই ছাত্র সংগঠন কিন্তু আমরা যেমন একই সাথে গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে রূপান্তর এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা দিকে রূপান্তর, আমাদের ছাত্র সংগঠন কিন্তু এগুলাকে সামনে রেখে কিন্তু তারা কাজ করছে এবং করবে। আমরা ইতিমধ্যেই আমাদের ইন্টারনালি কিছু প্ল্যাটফর্ম, একাডেমিক প্ল্যাটফর্ম কিন্তু গঠনের প্রক্রিয়া আমরা আছি, এবং পাশাপাশি কীভাবে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়, শিক্ষা ব্যবস্থা দিকে রূপান্তর করা যায়, সেটা নিয়ে আমাদের কিন্তু পেপার ওয়ার্ক চলছে শিক্ষার্থীদের মধ্যে। এখন আমরা যদি একটা নতুন ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছি, সেক্ষেত্রে সেই প্রক্রিয়া আমাদেরকে অনুসরণ করতে অবশ্যই একটু সময় লাগবে এবং লাগছে। আমাদের টিম কিন্তু এইসব বিষয় নিয়ে কাজ করছে। পাশাপাশি আরেকটা, আমরা যে আপনি বলছেন নতুন ধারার ছাত্র রাজনীতি, আমরা কিন্তু আপনি দেখছেন যে আমি এখানে রেগুলার স্টুডেন্ট, আমি মাস্টার্সে পড়াশোনা করছি, আমি একটি আমাদের যে ছাত্র সংগঠন সেটার আমি নেতৃত্ব পর্যায়ে আছি। তো আমরা কিন্তু এটা কিন্তু যারা মানে একটু ভালোভাবে দেখলে কিন্তু এই পরিবর্তনগুলো আসলে দেখা যায়। আমার মনে হয় যে আপনারা সেটা দেখতে পারছেন যে আমরা এখানে শিক্ষার্থীরা যারা নিয়মিত শিক্ষার্থী, তাদেরকে নেতৃত্ব আনার চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে আমাদের যে গঠনতন্ত্র, সেখানে আমরা বলেছি যে আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব 28 বছর চাই। হ্যাঁ, আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হওয়া থেকে 7 বছর, কারণ আপনি যদি কেউ 2টা ইয়ের নেয় ম্যাক্সিমাম, সেক্ষেত্রে 7 বছর লাগবে। 5 বছর সে অনার্স মাস্টার্স 4 বছর, আর মাস্টার্স 1 বছর 5 বছর, আর বাড়তি আরও 2 বছর কথা বলছি, আমরা 7 বছরের কথা বলছি। আমরা এখানে উইমেনদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের কথা বলছি। আজকে যদি উইমেন এখানে থাকতো, তাহলে আই থিঙ্ক তারা এই জিনিসটা আরও
বলতে পারতেন আমাদের এই ইস্যুটার পক্ষে। আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেসব জায়গায় আমরা কাজ করছি সেখানে যথেষ্ট পরিমাণ উইমেনরা আমাদের সাথে কমফোর্ট ফিল করতেছে। এটার অন্যতম কারণ হচ্ছে জুলাই অভ্যুত্থানে আমরা যখন আমাদের যে প্রসেস পলিসিগুলো সাজাতাম সেখানে কিন্তু আমরা উইমেনদের জন্য কমফোর্ট জোন রেখেছিলাম। আপনারা দেখবেন যখন শাহবাগে মিছিলগুলো আসতো উইমেনদেরকে আমরা সামনে ফ্রন্ট লাইনে দিতাম। নট অনলি ফ্রন্ট লাইন, তাদের সামনে আমরা 300 ভলান্টিয়ার রাখতাম যাতে তাদেরকে সেফটি দিতে পারে। তো এটা শুধু জুলাই অভ্যুত্থানে নয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা উইমেনদের জন্য এখানে একটা কমফোর্ট জোন পলিটিক্স আমরা তৈরি করতে পেরেছিলাম। তো এখানে আমরা যখন আমাদের যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের সময় বা আমরা যখন ফিল্ড ওয়ার্ক করি তখন আমরা নারীদের থেকে যথেষ্ট পরিমাণ রেসপন্স পেয়েছি। আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে যথেষ্ট সংখ্যক হচ্ছে নারী আছেন। পাশাপাশি নেতৃত্ব পর্যায়ে আমরা কিন্তু নারীদেরকে রেখে এখানে নতুন ধারার রাজনীতির আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল পরিচয় আমরা করে দিয়েছিলাম। তো এখানে নারীদের যেমন আমরা কমফোর্ট জোন পলিটিক্সের আমরা কথা বলছি, পাশাপাশি নারীদের পার্টিসিপেশন আমরা নিশ্চিত করছি এবং টপ লিডারশিপ আমরা নারীদেরকে রেখেছি, আপনারা দেখেছেন। তো এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে নতুন রাজনৈতিক বাস্তবতার কথা বলছে, এখানে যে মাসেল পাওয়ারের বাইরে গিয়ে যে শিক্ষাকে সেন্টার করে শিক্ষার্থীদের সেন্টার করে যে ধরনের রাজনৈতিক প্রস্তাবনা দেওয়ার কথা তারা কিন্তু সেটা দিচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নারীদেরকে নেতৃত্বে আনছে। এখানে পাশাপাশি এখানে আমরা যে ছাত্র সংসদ ভিত্তিক যে রাজনীতির কথা, মূলত আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত সময়ে যে মাসেল পাওয়ার পলিটিক্স দেখেছি, এই হিস্ট্রিক্যালি মাসেল পাওয়ার পলিটিক্সটা আমরা ডিবাঙ্ক করার জন্য আমরা যে ধরনের পলিসি নিচ্ছি সেটা আমরা মনে করছি যে ছাত্র সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস পর্যায়ে খুব বেশি শক্তিশালী হওয়ার প্রয়োজন নেই। কারণ খুব বেশি শক্তিশালী হওয়া মানে সেখানে মাসেল পাওয়ার প্র্যাকটিস করা শুরু করে দেয়। হলগুলোতে দেখবেন যে যখন মারামারি হয় মূলত 2 পক্ষের গ্রুপিং থেকে হয় বা 3 পক্ষের গ্রুপিং থেকে হয়, সিট দখল নিয়ে হয় বা যে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়। কিন্তু সেখানে যখন ওয়ান বডি থাকবে, ছাত্র সংসদ ভিত্তিক বডি থাকবে, সেই ছাত্র সংসদ বডিতে থাকবে কারা? যারা শিক্ষার্থীদের সরাসরি বোর্ডে নির্বাচিত। সে অনেক বেশি লিগাল একটা পজিশনে থাকবে এবং সে অনেক বেশি তার কিন্তু অথরিটি থাকবে যে কোনো বিষয়ে মন্তব্য করার। আমরা এই রাজনীতির প্রস্তাব দিচ্ছি। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাকে সেই জায়গাতে আপনারা বলছেন যে মাসল পাওয়ার পলিটিক্সটা আপনারা খাটাচ্ছেন না আপনাদের রাজনৈতিক বন্দোবস্তে, তাহলে সেক্ষেত্রে যে আপনাদের যেদিন এনসিপির উদ্বোধন হয় বা জনসম্মুখে এনসিপি প্রকাশ পায় সেদিন তাহলে ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে কেন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে আক্রমণ করা হলো? তাহলে সেই জায়গাতে কি এই মারধরটা মাসল পলিটিক্সের অন্তর্ভুক্ত ছিল না? আচ্ছা, আপনি আপনার এনসিপির সাথে কিভাবে কানেক্ট করেছেন আমি বুঝলাম না। আমি একটু ওনাকে সংশোধন করছি। ওনাদের ছাত্র সংগঠন যেদিন হয়েছে, আচ্ছা আমরা এই বিষয়টি গণতান্ত্রিক ছাত্র সংসদ যেদিন প্রকাশ পেয়েছে সেদিন এই ঝামেলাটা ঠিক আছে। আমরা ইতিমধ্যে বিষয়টি বেশ কয়েকবার ক্লিয়ার করেছি, 27 তারিখে সংবাদ সম্মেলন করে বিষয়টি ক্লিয়ার করেছি। তো এখানে যেটা হয়েছে যে আপনারা যদি আমাদের পূর্ণাঙ্গ আমাদের যে কমিটি, কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটি দেখেন আমাদের যথেষ্ট পরিমাণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আছেন। নট অনলি প্রাইভেট, এখানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কিন্তু শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ আছেন। এখানে 222 জনের কমিটির মধ্যে প্রায় 40 জনের অধিক শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 40 জনের কাছাকাছি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে আছেন। তো আপনার 26 তারিখে যে ধরনের ন্যারেটিভ এখানে দেওয়া হয়, এই যে আপনার এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয় নাই, যারা উপস্থিত ছিল তারা এই কথা বলেছে। তো এটা সম্পূর্ণ আসলে ভিত্তিহীন ছিল এবং এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই দিনে ঝামেলাটা লাগানো হয় এবং সেই ঝামেলাতে আমরা যারা এই সংসদের ছিল কমিটিতে ছিল, যা আবার যারা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিল তারা যথেষ্ট চেষ্টা করে বিষয়টি কীভাবে মিনিমাইজ করা যায়। এবং ওই দিন রাতেই আমরা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আপনারা দেখবেন যে ব্লকেটের ঘোষণা দিয়েছে, এখানে করেছে, আমি কিন্তু এসে ওনাদের সাথে কথা বলে ওনারা কিন্তু পরে বিষয়টি ভুলটি বুঝতে পেরেছিল যে না, এখানে তাদেরকে যেটা বুঝিয়ে এখানে পাঠানো হয়েছে এটা খুবই ইন্টেনশনাল ছিল। এখানে নানা মেকানিজম হয়েছে, আপনারা মানে সারফেস আইতে অনেক কিছু দেখা যায়, বাট ভিতরের ভাবে এখানে নানাভাবে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ইন্টেনশনালি এখানে একটা নেগেটিভ মার্কেটিং করার চেষ্টা করা হয়েছিল এবং সেটারই আমরা সফল হতে দেয়নি। নাসির ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে ছাত্র সংসদের কথা বললো, তার মানে নির্বাচন, তার মানে ডাকসু, জাকসু, অনেক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের প্রশ্ন, সেই প্রশ্নে আপনাদের আসলে অবস্থানটা কোথায়? আচ্ছা, ঠিক আছে, আমি এখানে যারা বাকের অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন, এখানে একজন ওনাকে অনেকগুলো কোশ্চেন করেছেন, আমরা একটু এই বিষয়ে বলতে চাই। সেটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ যেদিন গঠিত হচ্ছিল সেদিন মধুর ক্যান্টিনে যেরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কিন্তু লাঞ্ছিত করা হয়েছে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছিল। এটি খুবই দুঃখজনকভাবে এটি ঘটেছে। সে বিষয়ে বাকের আরও সুস্পষ্ট বললে আরেকটু ভালো হতো। আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশে কয়েকটি ছাত্র সংগঠন ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে এবং আপনারা দেখবেন প্রতিটি ছাত্র সংগঠনগুলো এক ধরনের হাইপ তৈরি করেছে, বিশেষ করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকতে পারবে না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকতে পারবে না, এরকম আপনারা দেখবেন বলছে এবং এটি শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমরা মনে করছি যে বাংলাদেশে যতগুলি ছাত্র সংগঠন রয়েছে, যদি আপনি প্রচলিতভাবে বলেন
মানে আমাদেরকে যেভাবে বলেন প্রতিটি ছাত্র সংগঠন সেভাবে লেজুর ভিত্তিক। যদি এখানে গণতান্ত্রিক যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে সেটিও লেজুর ভিত্তিক। কিভাবে? এই যে আমরা বলছি এটি তো 1 মাস বয়স হয়েছে নাকি? হয়নি, এখনো 1 মাস হয়নি। তা আপনি 1 মাস দিয়ে তো জাজমেন্ট করতে পারবেন না যেটি লেজুর ভিত্তিক হয়নি। হয়েছে অথবা সেটাও বলা যাবে কি? যেদিন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে যেটি আমাদের সংসদ ভবনের সম্মুখে হয়েছে, সেখানে আমাদের মিস্টার বাকের যায়নি, সেখানে ওই রাজনৈতিক দলের বিভিন্ন প্রোগ্রামকে সফল করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সব আমরাও গিয়েছি, আমাদের দল গিয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে সহযোগিতা করে, সেই সহযোগিতা করার কারণে আপনারা যেভাবে আমাদেরকে লেজুর ভিত্তিক বলেন, আমি দোষ দিচ্ছি না, আপনারা বলছেন, কিন্তু এই যে রাজনৈতিক দল গঠিত হয়েছে যেটি এনসিপি পার্টি, যেটা ন্যাশনাল সিকিউরিটি পার্টি, তো সেখানেও তো গণতান্ত্রিক ছাত্র সংসদ সেভাবে তাদেরকে সহযোগিতা করেছে। এটি তো 1 মাসে, এখন এটি দিন যত যাবে তত তো আপনারা বুঝতে পারবেন। এবং বিশেষ করে ধরেন শিবিরের এখানে কেউ নেই, আমরা বারবার বলছি, তারা বারবার মিডিয়াতে হাইপ তোলে তারা লেজুর ভিত্তিক নয়। আমরা স্পষ্টত বলছি শিবির অবশ্যই লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। তারা কি জামাত থেকে কোনোভাবে আলাদা? তারা কি জামাতের পারপাস সার্ভ করছে না? তারা নেতৃত্ব বাছাই, জামাত কি তাদের নেতৃত্ব বাছাই সেখানে ইন্টারফেয়ার করছে না? অবশ্যই করছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকগুলো কমিটি হয়েছে, প্রত্যেক জেলাতে নাগরিক কমিটি হয়েছে। আমি একদম স্পষ্ট করে বলছি, যতগুলো কমিটি হয়েছে 2-4টি ছাড়া বেশিরভাগ জায়গায় মারামারি হয়েছে। এমনকি আমরা দেখেছি নাগরিক কমিটির সাথেও আমি নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের মারামারি হসপিটালে হয়েছে। এখানে আমরা কুষ্টিয়াতে তো এত বেশি মারামারি হয়েছে, এখন অনেকে হসপিটালে রয়েছেন। মানে আপনি তো 1 মাসে আপনি জাস্টিফাই করতে পারবেন না যে আপনি লেজুর ভিত্তিক, আপনি এটা প্রমাণ করে দিচ্ছেন যে আমি লেজুর ভিত্তিক না। আরো সময় যাক, আমরা তো 7 মাসে এটা তো আমরা শঙ্কা, তাই তো শঙ্কাই তো। আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি দেখেছি, প্রতিটাতে মারামারি হয়েছে, এবং শুধু নিজেদের মধ্যে হয়নি, নাগরিক কমিটির সাথেও তাদের মারামারি হয়েছে। আমরা কি ভুল বলছি বলেন? প্রতিটাতে হয়েছে। কিন্তু আমরা বলছি যে যদি গতানুগতিক ধারার যে রাজনীতি থেকে যদি আমরা ইতিবাচক দিকে যাই, সেটি অবশ্যই আমার মনে হচ্ছে যে এটি খুবই ভালো লক্ষণ, এবং আমাদের যদি তাদের থেকে কোনো কিছু শিক্ষার থাকে সেটিও আমরা নিশ্চয়ই শিখব। কিন্তু আমরা মনে করছি আপনারা যে উপায়ে আমাদেরকে লেজুর ভিত্তিক বলেন সেটি কোনোভাবে লেজুর ভিত্তিক, আচ্ছা অন্যরাও সেভাবে লেজুর ভিত্তিক। আমি একটু প্রশ্ন জায়গায় পরে আসবো। একটু নাসির ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে ইলেকশনগুলো আপনারা চান কিনা, ছাত্র সংসদ, ডাকসু এবং একদম সহজ করে 1 মিনিটের মধ্যে বলি, খুব দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা অনেকগুলো সংস্কারের বিষয়ে আমরা লিখিত রূপ দিয়েছি, অন্য ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু দিয়েছে। আমরা মনে হচ্ছে সংস্কারের অন্তত পলিসিগুলোতে মোটামুটি শুরু করে ছাত্র সংসদ নির্বাচন হলে সেটি অত্যন্ত কার্যকর হবে। কিন্তু পেশিবাদের দোষদেরকে রেখে আপনি ন্যাশনাল পলিসিতে প্রতিটি পেশিবাদের দোষদেরকে আপনি জেলে দিচ্ছেন, মামলা দিচ্ছেন, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে পেশিবাদের দোষদেরকে রেখে আপনি তাড়াহুড়ো করে কেন ছাত্র সংসদ নির্বাচন করবে? সেজন্য আমরা বলেছি যে সংস্কারের বিষয়গুলো চালু রেখে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আমরা চাই, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চাই। ছাত্রলীগের বেশ কিছু সদস্যকে, ছাত্রদেরকে আসলে নিষিদ্ধ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। আমি সংস্কার তো চলছে, আপনারা কত দ্রুত চান এবং নির্বাচন আসলে আপনাদের কমিটির বাস্তবায়ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান কিনা, নাকি এখনই চান? না, আমাদের কমিটির সাথে আসলে ছাত্র সংসদের কোনো সম্পর্ক নাই আমরা মনে করছি। মানে যেটা যদি নির্বাচন হয় ডাকসু কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ছাত্র সংসদ, কারণ আপনাদের ওখানেও তো আপনাদের আহ্বায়ক কমিটি এখনো, না আমাদের কমিটির সাথে এটার কোনো কানেকশন নাই আমরা মনে করছি। আমরা বলছি, আমরা কিন্তু ছাত্র সংসদের মধ্যে একটা সংবাদ সম্মেলন করেছি আমার ছাত্র সংগঠনের পক্ষ থেকে, সেটা আমরা স্পষ্টভাবে বলেছি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নতুন রাজনৈতিক চাহিদা তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, সেই রাজনৈতিক চাহিদাকে সর্বোচ্চ যে জিনিসটা সার্ভ করতে পারে সেটা হচ্ছে ছাত্র সংসদগুলো। তো এখানে আমি একটা ছাত্র সংগঠন করি, ভাই একটা ছাত্র সংগঠন করি, আরো এরকম 5টা ছাত্র সংগঠন আছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে মাত্র একটা ছাত্র সংগঠনই ছাত্র সংসদই থাকবে। তো সেই ছাত্র সংসদ হবে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে, শিক্ষার্থীদের লেজিটিমেসি নিয়ে এসে কিন্তু সেটা হবে। তো সবচেয়ে বেশি লেজিটিমেসি থাকবে ওই সংসদের যারা শিক্ষার্থীদের ভোটে সরাসরি নির্বাচিত। তো আমরা মনে করছি সেই দিকে বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাসগুলো ধাবিত হওয়া উচিত, এবং সেটা as soon as possible সেটা বাস্তবায়ন করা উচিত। এক জায়গায় দুজনেরই মিল, আপনাদের দ্রুত নির্বাচন চান আপনারা দুজন, অবশ্যই এই জায়গাটা এক মিল। আমরা একদমই সবার কথাই শুনতে চাই। আমি বাকের ভাইয়ের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই, সংক্ষেপে সরাসরি প্রশ্নটা। আপনারা তো সমন্বয়ক ছিলেন ফার্স্টে, যে সমন্বয়করা যে 5 আগস্টের আগে, 5 আগস্টের পর কিন্তু একটা ভয়াবহ বন্যা হয় বাংলাদেশে। তো সমগ্র দেশের মানুষ যেভাবে আপনাদের উপরে বিশ্বাস করে, যে আর্থিক সহায়তা বা যে সবাই
যেভাবে ডোনেশন দিয়েছিল, আসলে কি আমরা কি সেটার কোনো ইনফরমেশন পরবর্তীতে পেয়েছি? সঠিক মনে হিসাব হয় না পেয়েছে কেউ কিনা পায়নি। অর্থের। ধন্যবাদ। আচ্ছা, আমি আমি একটু ওটা উত্তর দিই। ওকে। একবারে প্রশ্নগুলো নিয়ে নেই তাহলে আমাদের উত্তরগুলো। আমি মেহেদী হাসান শুভ। একজন জি। আমি মেহেদী হাসান শুভ। আমি আগে একটি জিনিস ক্লিয়ার করতে চাইতেছি যে আমি কোনো রাজনীতির সাথে সংযুক্ত নই, কিন্তু আমার প্রশ্নটি হলো হলেও কোনো সমস্যা নাই, রাজনীতি তো আমি নিষিদ্ধ নাসির কিছু ভাইয়ের না। কাছে প্রশ্নটি হলো, বিগত 17-18 বছর একজন স্বৈরাচারী সরকার ছিল, তো তখন 17-18 বছর আগে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে এখন তাদের বয়স 20, 21 বা 25। তো এই ক্ষেত্রে তাদের যেহেতু এখানে শিক্ষার্থীদের নিয়ে রাজনীতির কথা হচ্ছে, শিক্ষা বিষয়টা খুব উল্লেখযোগ্য। তো পাঠ্য বই থেকে বাংলাদেশের ইতিহাস বা রাজনীতি শিখার কোনো অপশন ছিল না, সুযোগ ছিল না, কারণ সব কিছুই শেখ হাসিনা আর শেখ মুজিবুর কেন্দ্রিক ছিল। যদি ভবিষ্যতে কখনো বিএনপি ক্ষমতায় আসে, তখন কি এটা বাংলাদেশের সঠিক ইতিহাসটা যারা আছে শিক্ষার্থীরা তারা জানতে পারবে, নাকি আবার কোনো জিয়া কেন্দ্রিক বা এই কেন্দ্রিক হয়ে যাবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন বাকের ভাইয়ের কাছে। উনি বলল যে ওনারা যখন কমিটি ঘোষণা করেন তখন এটা নিয়ে অনেকে অনেক কিছু বিব্রতকর ছড়িয়েছে। আমি নর্থ সাউথের সামনে উপস্থিত ছিলাম একটা ঘটনায়। ওইখানে সার্জিস ভাইয়ের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। ওইখানে আমি দেখছি যে ওইখানে ছাত্র দলের তেমন কোনো ভূমিকা ছিল না, ওইখানে সাধারণ শিক্ষার্থীদেরই খুব ছিল। কারণ এই যে দলটা গঠন হয়েছে এটা একটা জুলাই পরবর্তী দল। ধন্যবাদ। তো ছাত্র দল কি এই ব্যাপারে কোনো ব্যাখ্যা প্রদান করেছেন, যেহেতু বিভিন্ন ওয়েবসাইটে তাদেরকে নিয়ে ব্লেম দেওয়া ধন্যবাদ, হচ্ছে? ধন্যবাদ। আমরা একটু প্লিজ শেষ প্রশ্নটা নিতে চাই। আমি আমিরুল করিম, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাকের ভাইয়ের কাছে। আপনাদের হচ্ছে যে বাকছাস দলটা বা গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানকার রিক্রুটমেন্টে দেখা গিয়েছে যে অনেকগুলো প্রবলেম হয়েছিল। মানে প্রবলেম বলতে হচ্ছে অনেকেই সব নিয়ে প্রশ্ন তুলেছে যে সেখানে ভাই ব্রাদার কোরাম চলেছে, বা সেখানে দেখা যাচ্ছে এমন এমন স্টুডেন্টকে নেওয়া হচ্ছে যাদের এক্স লিগ ছিল, যারা বা এক্স লিগার ছিল। ইনফ্যাক্ট দেখা গেল এমন একজন আছে যার হচ্ছে যে 3 বা 4 তারিখের দিকে এক দফার বিরোধিতা করেছিল এবং পরবর্তী দিকে এসে পোস্ট পেয়ে গিয়েছে। সেই পোস্ট হচ্ছে মানে ফেসবুকের পোস্টটা ডিলিট করে সে পদ পেয়ে গিয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আর হচ্ছে আরেকটা প্রশ্ন দুজনের কাছে, বিশেষত নাসির ভাই, আপনি বললেন যে ফেসিবাদের দোসরদের না সরিয়ে হচ্ছে ডাকসু ইলেকশন দেওয়া যাবে না বা হচ্ছে ছাত্র সংসদ ইলেকশন করা যাবে না। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যেটা দেখলাম 15 জুলাইতে যে বিশ্ববিদ্যালয়ে হামলাটা হয়েছে, সেটা নিয়ে যে একটা তদন্ত রিপোর্ট যে প্রকাশ করা হয়েছে, সেই রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে অনেক বড় বড় রাঘব বলদের নাম আসেনি, যাতে নামগুলো বাদ পড়ে গিয়েছে। নিশ্চয়ই মানে ভিতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এখন এই ব্যাপারে আপনাদের ছাত্র দলগুলো বা মানে রাজনৈতিক দলগুলো সেই ব্যাপারে কি? ধন্যবাদ। আমি আগে বাকের কাছে কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে তারপর নাসির ভাই আপনার কাছে আসবো প্লিজ। হ্যাঁ, এখানে ওই যে উনি প্রথমে হিসাব ছোট ছোট করে বলি, একদম ছোট ছোট হিসাব, অর্থের হিসাব। হ্যাঁ, আমরা যে ত্রাণের যে কর্মসূচি, সেই ত্রাণের কর্মসূচির পূর্ণাঙ্গ অডিট কিন্তু প্রকাশ করা হয়েছে। আমার কাছে মনে হয় আপনি সেটা আবার একটু দেখতে পারেন, অনলাইন করলেই পাবেন। সেই পূর্ণাঙ্গ অডিটের মধ্যে যেটা আমাদের খরচ হয়েছে, সেই খরচ হিসেবটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে, এবং যে টাকাটা বাকি ছিল সেটা কিন্তু ত্রাণ তহবিলে, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আমরা কিন্তু হস্তান্তর করেছি। তো আপনাকে আমি অনুরোধ করবো যে ওই অডিটটা দেখার জন্য, কারণ এখানে আমি বিস্তারিত অডিট বলাটা আসলে টাফ। শেষ উত্তর শেষ। এই পরের প্রশ্নটা, আর তারপর যে পরের প্রশ্নটা ছিল আচ্ছা নর্থ সাউথের সামনে এবং ছাত্রদলকে কেন্দ্র করে এবং আপনাদের কমিটিকে কেন্দ্র করে দুটো বিষয় ছিল। ওটা যেটা ছিল যে এটা কিন্তু আসলে যে সার্জিস ভাইয়ের বিষয়ে যে প্রশ্ন করেছেন, মানে আমার কাছে আমি খুব স্পেসিফিক ভাবে আমরা কথা বলছি যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছে তাদেরকে নিয়ে কথা বললে আমি সেটা অ্যান্সারটা খুব ভালোভাবে দিতে পারবো। এটা না জাতীয় নাগরিক পার্টি, যেহেতু এটা সার্জিস ভাইয়ের ইস্যু, উনি আমাদের সাথে একসাথে ছিলেন, আমরা সাথে মুভমেন্ট করেছি। ইট ডাজন্ট মিন যে আমি ওনার সব ধরনের এটা উত্তর দিব। তো সেক্ষেত্রে এটা জাতীয় নাগরিক পার্টির ইস্যু, আই থিংক আমি এখানে খুব বেশি কমেন্ট করতে চাচ্ছি না। আপনাদের কমিটি নিয়ে একজন প্রশ্ন করেছেন যে আচ্ছা ভাই যে প্রশ্নটি করেছেন, আমরা এখানে ভাই তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ভাই এটা বুঝবেন সহজেই। আমরা এখানে 4টা টিম করেছি ঢাকা ইউনিভার্সিটিতে, সার্চ টিম যারা মুভমেন্টে সক্রিয় ছিল। যেমন সায়েন্সের 3 হল মিলিয়ে একটা টিম করেছি, মেয়েদের 5 হল মিলিয়ে একটা সার্চ টিম করেছি, এখানে হলপাড়ার 5টা হল মিলিয়ে একটা টিম করেছি, আর বাকি যারা ছিলেন তাদেরকে একটা টিম করেছি, 4টা টিম করেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং এই সার্চ টিমগুলোতে যারা হলগুলোতে জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু এই সার্চ টিমগুলোতে ছিল। এবং ওনাদের এই সার্চ টিমের মধ্যে তারা প্রত্যেক একটা প্রায়োরিটি লিস্ট দিয়েছেন। 4টা সার্চ টিম 4টা প্রায়োরিটি লিস্ট দিয়েছেন, এবং যারা আমাদের সাথে রাজনীতি করতে চান, এবং এই 4টা প্রায়োরিটি লিস্টকে আবার মার্চ করে একটা প্রায়োরিটি লিস্ট করা হয়েছে। এবং এর ভিত্তিতে, এই প্রায়োরিটি লিস্টের ভিত্তিতে কিন্তু আমাদের পরবর্তী যে ছাত্র সংগঠনের
যারা সংগঠনে এসেছেন তাদের নামটা কমিটি ঘোষণা করা হয়েছে। তো ভাই যেই কথাটি বলেছেন যে এরকম অনেকে আছে যে জুলাইতে বিরোধিতা করেছেন, ছাত্র সংগঠনে আছে, আমি ইতিমধ্যে বেশ অনেক জায়গায় বলেছি যে আমরা যথেষ্ট পরিমাণ ফিল্টার করে এটা করার চেষ্টা করেছি। তো সেখানে যদি তারপর আপনার কাছে নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে, হাওয়ার উপর না হয়ে আপনি আমার সাথে শেয়ার করলে আমি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। এবং আরেকটি বিষয় যেটি বলেছেন যে ছাত্রলীগের অনেকে আসছে, এখানে আমরা কিন্তু আমাদের যে ছাত্র সংগঠনের ঘোষণাপত্রের মধ্যে আমরা খুব ব্যাকগ্রাউন্ড স্পষ্টভাবে বলেছি, এখানে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে আমরা একটা বিভিন্ন গ্রুপ অফ পিপল বা বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু আমরা এই ফ্যাসিলিটির বিরুদ্ধে লড়াই করেছি। আমি গণতান্ত্রিক ছাত্র শক্তির আমি কিন্তু আমি একটা ছাত্র সংগঠন, আমি সেখানে ছাত্রলীগের বিরুদ্ধে আমরা মুভমেন্ট করতাম। তো এটা যেমন ছিল, পাশাপাশি হলগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একটা বিগ গ্রুপ অফ পিপল ছিল যাদেরকে হচ্ছে যে দমন করে রাখা হইতো, যারা ছাত্রলীগ করতো না আসলে সত্যিকার অর্থে। কিন্তু তাদেরকে আপনি বলছেন যে ছাত্রলীগ, আমি একটু আমাদের ওই যে এটা বলি, মানে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ ছিল যে সরাসরি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতো, আরেকটা গ্রুপ হচ্ছে যে এই ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে জাতাকলে পড়ে কিন্তু তারা অত্যাচারের শিকার হয়েছিল। তো জুলাইতে এমন একটা পজিশন আসে যে এই দুইটা গ্রুপে একসাথে হয়ে যারা সত্যিকার অর্থে সন্ত্রাসী তাদের বিরুদ্ধে লড়াই করে। তো এইখানে এই সত্যিকার অর্থে সন্ত্রাসী ওই সময়ে যারা ছাত্রলীগের হয়ে আমাদের উপরে অ্যাটাক করে, কিন্তু ছাত্রলীগের সাথে ছিল বা হলে ছিল একটা বড় অংশ কিন্তু ওই সময়ে আমাদের এই মুভমেন্টের পক্ষে চলে আসে এবং তারা কিন্তু তাদের বিরুদ্ধে ফাইট করে। তাদেরকে তারা বর্জন করেনি, তাদেরকে বরং তারা সুযোগ আমরা দিয়েছে। জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে তাদেরকে আমরা অ্যাকুমুলেট করার চেষ্টা করি। ধন্যবাদ। আমরা একটু নাসির ভাইয়ের কাছে জানতে চাই। নাসির ভাই, মানে আমার একটা প্রশ্ন, দর্শকদের মনে আছে সব প্রশ্নগুলোর সাথে আমার একটা প্রশ্ন, জাস্ট এটা কৌতূহল, যে ছাত্রলীগ না থাকায় এখন ছাত্রদল কতটা স্বস্তিতে আছে? আচ্ছা, এটা আচ্ছা, আমরা ওই যে ত্রাণের বিষয়ে একটু কথা বলতে চাই। যেহেতু আপনি জানেন যে যখন আন্দোলন পরবর্তী সময়ে বন্যা হয়েছিল, বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, আমার বাড়ি ওই অঞ্চলে, তো তখন বাংলাদেশের মানে স্বতঃস্ফূর্তভাবে আসলে তখনকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দকে খুব অনেক বেশি আর্থিক সংকুলন করেছিল। কিন্তু এটি দুঃখজনক হচ্ছে মানুষজনকে জানতে হয়েছে পরবর্তী সময়ে যে আসলে টাকাটা কই রেখেছেন। মানে এটি বলা পর্যন্ত আমরা কিন্তু অডিট বা টাকাটা কোথায় দেওয়া হয়েছে এরকম কোনো তথ্য জানতে পারিনি। সুতরাং এটা খুবই দুঃখজনক হয়েছে। এবং আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা কেন্দ্রীয় খেলার মাঠ, টিএসসিতে অনেকগুলো ত্রাণ পৌঁছে গিয়েছিল, সেগুলো ভালোভাবে গণমাধ্যমে এসেছে, আমরা দেখেছি এটি গণমাধ্যমে। সুতরাং এটা অস্পষ্টতা রয়েছে, কিন্তু বিশেষ করে আমাদের জানতে চাওয়া হয়েছিল যে আমাদের টাকাগুলো আসলে কোথায় গেছে। তারপর ওনারা বলছেন ঠিক আছে অডিট হবে, তারপর টাকাগুলো বিভিন্ন সেক্টরে দেওয়া হয়েছে। এটি আমার কাছে মনে হয় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম ব্যর্থতা মনে হয়েছিল তখন। আর আমাদের বিষয়ে বলা হয়েছে যে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় সেক্ষেত্রে পাঠ্যপুস্তক কীরকম হবে। আমরা তাহলে অতীতে একটু যেতে হবে। অতীতে আপনি তো সে সময় নিশ্চয়ই অনেক ছোট ছিলেন, যারা আমাদের বয়সী ছিল বা আপনার বড় ভাই বা হচ্ছে স্কুলের বড় ভাই, তাদের জিজ্ঞেস করবেন 2001 থেকে 2007 সাল পর্যন্ত পাঠ্য বইগুলোতে কার কার জীবনী ছিল। আমরা মনে করি মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, এমনকি 4 নেতাদের একজনেরও ছিল। এবং আমাদের 20-7 জনের যে জীবনী প্রত্যেক ক্লাসে সিরিয়াল করে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে একজন, ষষ্ঠ শ্রেণীতে একজন, সপ্তম শ্রেণীতে এরকম করেছিল। এবং পাঠ্যপুস্তকে কোনোভাবে ইতিহাস বিকৃত করা হয়নি। এমনকি মরহুম শেখ মুজিবুর রহমানের জীবনী পর্যন্ত সেখানে ছিল, ওনার মুক্তিযুদ্ধে যে অবদান। সুতরাং আপনারা একদম স্পষ্ট আমাদের অতীত থেকে দেখুন, কোনো ধরনের বৈষম্য হবে না আমরা বিশ্বাস করি। যদি আমরা অতীতে করতাম তাহলে আপনি বলতে পারতেন, কোশ্চেন উঠাতে পারতেন। আমরা বিশ্বাস করি যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জনগণ ভোট দেয়, ইনশাল্লাহ গণ অভ্যুত্থানের ইতিহাসও অনেক ঠিকঠাকভাবে উপস্থাপিত হবে। আমরা দুঃখজনকভাবে দেখছি ইদানিং ন্যাশনাল সিটিজেন পার্টির ইফতারে আমি নিজে গিয়েছিলাম, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানেও শহীদ মুগ্ধর নাম বলা হয়েছে, শহীদ ওয়াসিমের নাম বলা হয়েছে, দুঃখজনকভাবে সাইদের নাম বলা হয়েছে, মুগ্ধর নাম বলা হয়েছে, সেখানে ওয়াসিমের নাম বলা হয়নি। আমরা এরকম কোনো ইতিহাস চাই না, কারণ মোট টোটাল যে বাংলাদেশে যারা শহীদ হয়েছেন আমরা 3 জনকে রিপ্রেজেন্ট করছি টোটাল শহীদদের হিসাবে। এটি হয়তো হয়ে গেছে যে কোনোভাবে, কিন্তু ওয়াসিমের নামটি এখন ওনারা আর উচ্চারণ করতে চায় না। এটি হয়তো কী কারণে হয় না আমি জানি না। এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদলের বিষয়ে বলা হয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি জানুয়ারি মাসের 7 তারিখে দেওয়া হয়েছে। শিবিরের কমিটি গোপনে রয়েছে, তারা নিজেরাও স্বীকার করছে। আমরা শুধুমাত্র সেখানে প্রকাশ্যে
গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা ফর্ম বিতরণ করেছি, তাও ক্যাম্পাসের 2 কিলোমিটার দূরে। আপনি দেখেছেন কীরকম কাণ্ড হয়েছে সেই ঘটনায়। আমরা এরকম পরিস্থিতি দেখতে চাই না। আমরা শিক্ষার্থীদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি যে আপনি আমাদের ছাত্র সংগঠনে আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি। কোনো শিক্ষার্থী যদি না আসে আমরা তো তাকে জোর করছি না, কোনো শিক্ষার্থী যদি স্বপ্রণোদিতভাবে আসে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এই প্রক্রিয়ায় যদি আপনি বাধাগ্রস্ত করেন তাহলে আপনার মধ্যে যে প্যাসিবাদ তৈরি হয়েছে সেই প্যাসিবাদের তুলনা ছাত্রলীগের তুলনার মধ্যে আলাদা কিছু আমরা দেখছি না। আমরা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় বলছি প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করতে চাই। কোনো শিক্ষার্থী যদি আমাদের সাথে আসতে চায় তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, কেউ যদি আসতে না চায় তাকে তো আমরা বাধাগ্রস্ত করছি। একদমই শেষ দিকে নাসির ভাই, আমরা আপনার কথা দিয়ে শেষ আমার প্রশ্নটা ছিল, আমরা স্বস্তিতে দেখুন এটি গত 15.5 বছর ধরে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর নিষ্ঠুর নির্যাতন হয়নি, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে নিষ্ঠুর নির্যাতন করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা সিলেটের এমসি কলেজে যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, সেটি তো ছাত্র দলের কেউ ছিল না। আমরা জাগিনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎকে যেভাবে মারা হয়েছে সেটি ছাত্র দলের ছিল না। সুতরাং ছাত্র দলের উপর তো নির্যাতন হয়েছে, একই সাথে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীদের উপরে হয়েছে, সেটা তো আমরা বলে জানি। সুতরাং এই জায়গা থেকে এক ধরনের স্বস্তি, সাধারণ শিক্ষার্থীরা স্বস্তি ফিল করছে। ধন্যবাদ। সুতরাং আর সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী একজন বলেছেন, সেটি হচ্ছে ইতিমধ্যে দেখেছেন যে 128 জনকে বহিষ্কার করা হয়েছে, সেটি পূর্ণাঙ্গভাবে অনেকের নাম আসেনি, অনেকে যারা অভিযুক্ত তাদের নাম আসেনি। এবং আমরা অনেক শিক্ষক দুঃখজনকভাবে গণ অভ্যুত্থানের সময় তারা শিক্ষার্থীদের উপর নির্যাতনের নির্দেশ দিয়েছিল, তাদেরও বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তদন্ত কিন্তু এখনো হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়কে লিখিত জানিয়েছিলাম একাধিকবার, এবং গত মাসেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের সাথে আমাদের মিটিং হয়েছে আমি নিজে ওনাকে বলেছি যে সকল শিক্ষকরা গণ অভ্যুত্থানে সরাসরি হত্যাকাণ্ডের সহযোগিতা করেছে তাদের বিচার হওয়া উচিত। আপনি শুধু আমজনতার বিচার করতে হবে না, তাদের বিচার করতে হবে। সময় একদমই শেষ দিকে, বাকিরকে দিয়ে আমরা শেষ করব। বাকির ছাত্র রাজনীতি নতুন আপনি এসেছেন, আপনাদেরকে আমরা অবশ্যই স্বাগত জানাই, কিন্তু নানা ধরনের অভিযোগ আছে এবং সবাইকে নিয়ে চলতে গেলে নানা ধরনের কথা শুনতেও হবে। কিন্তু মোরালি আপনারা এইসব অভিযোগগুলো পেলে আসলে সেগুলোর ব্যবস্থা নেন কিনা কিংবা নেবেন কিনা, এটা দিয়ে আমরা শেষ করতে চাই। আমি একটু নাসির ভাই খুব শর্ট টাইমে শেষ করব প্লিজ। একদম নাসির ভাই যেটা নিয়ে ত্রাণ নিয়ে বলেন এটা খুবই একদমই আমি মনে ভুলভাবে উপস্থাপন করেছেন ভাই। এটা এখানে ত্রাণের কোনো খাবার হচ্ছে ক্যাম্পাসে পচে নাই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটা ছিল যে কাপড়ের ব্যাগ ছিল, এবং যখন একটা জায়গায় সে বন্যাগ্রস্ত একটা এলাকায় যদি আমি কাপড় নিয়ে যাই, এটা আসলে জিনিসটা মেক সেন্স করে না। তো আমরা কাপড়গুলো পরবর্তীতে এখানে প্রশাসনের মাধ্যমে সেগুলো পাঠানোর ব্যবস্থা করেছি, এটা একটা ভুল তথ্য এখানে উপস্থাপিত হয়েছে। আর আরেকটি যেটি যে আমরা তথ্য জানাবো এখানে, আমি জানি কিনা যে অডিটের সিস্টেম যারা আমি এটা জানি কিনা, আমি ওটা করতে গিয়ে জিনিসটা জানতে পেরেছি। অডিট করতে একটা নির্দিষ্ট টাইম লাগে এবং প্রত্যেকটা রিসিপ্ট কিন্তু তারা 1 to 1 গিয়ে অফিস টু অফিস তারা কিন্তু এটা ভেরিফাই করেছে। তো এটার জন্য একটা টাইম লাগে এবং টাইম নিয়ে তারা করেছে যারা অডিট টিম ছিল। তো আই থিঙ্ক যে এটা যারা এইসব সাথে কানেক্টেড বা বুঝেন জিনিসগুলো তারা জিনিসটা বুঝতে পারেন। নাসির ভাই যেভাবে উপস্থাপন করেছেন সেটা এমন হচ্ছে ভুলভাবে উপস্থাপিত হয়েছে এখানে। এখানে অডিট করতে টাইম লাগে, এটা 1-2 দিনের জিনিসটা আমি আসলে লিখে ঘোষণা দিয়ে দিব। আর নাম্বার 3 হচ্ছে যে আমরা যে অভিযোগ পাই, শেষ প্রশ্ন আমার এটা যে আসলে হ্যাঁ সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা যে আমাদের আদর্শিক পজিশন, আমাদের আদর্শিক পজিশনের আমাদের যে সংগঠন যারা আছে, কেউ যদি তার বাইরে গিয়ে কোনো অবস্থান নেয় বা কার্যক্রম করে, আমরা সাথে সাথে সেটা অ্যাকশন নিচ্ছি এবং নিব, এবং এটাই আমাদের কমিটমেন্ট। এবং আমাদের যে রাজনৈতিক প্রস্তাবনার কথা আমরা বলছি, আমরা জানি যে নিউ পলিটিক্যাল যে রিয়েলিটিতে অনেক ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে, হবে, এবং এই ট্রান্সফরমেশনের সাথে আমরা খাপ খাইয়ে আমরা চাচ্ছি এমন বাংলাদেশ, এমন শিক্ষা ব্যবস্থা যেখানে আসলে শিক্ষার্থীরাই মেইন স্ট্রিম হয়ে উঠবে, জেনারেল শিক্ষার্থীরা, এবং তারা তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনগুলো করবে ক্যাম্পাসগুলোতে। পাশাপাশি এখানে পুরো টোটাল সিস্টেমটা একটা গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং একই সাথে কারিগরি শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে আবু বকর। আমাদের সময় শেষ, আমরা কারো প্রশ্ন নিতে পারছি না। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আসলে খুব প্রাণবন্ত আলোচনা করেছি এবং আমি আসলে নিজে আসলে এই বিতর্কের মাঝেও আসলে উপভোগ করেছি যে আসলে ছাত্র রাজনীতি নিয়ে ছাত্ররা কথা বলছে কিংবা ছাত্র রাজনীতি নিয়ে ছাত্ররা আগ্রহী হচ্ছে রাজনীতি করতে, তারাই হয়তোবা কোনো একদিন এই রাজনীতির পর জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেবে এবং নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে, আমরা সেটা আশা করি। এবং ছাত্ররা যদি রাজনীতি করে, সঠিক রাজনীতি করে, তাহলে বাংলাদেশ কখনো ভুল পথে যেতে পারে না। আমি এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই শেষ করছি। জেডি স্যারের প্রেজেন্স, মেক দ্য পিপল।